আমরা যে ভাষায় কথা বলি সেটা কি শুধুই মনের ভাব প্রকাশের একটা মাধ্যম, নাকি এর চেয়ে অনেক বেশি কিছু? এমন কি হতে পারে যে আমাদের ভাষাটাই ঠিক করে দেয় আমরা চারপাশের দুনিয়াটাকে কিভাবে দেখব? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই গভীর প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। আর আমাদের পথ দেখাবেন বিখ্যাত ভাষাবিদ এডওয়ার্ড স্যাপির। এই যে প্রশ্নটা, এটা কিন্তু ভাষাবিজ্ঞান আর নৃতত্ত্বের জগতে কয়েক দশক ধরে একটা বিশাল বিতর্কের বিষয়। আসলে কি আমাদের মাতৃভাষা আমাদের বাস্তবতার একটা সীমানা টেনে দেয়? চলুন এই অসাধারণ প্রশ্নটার গভীরে যাওয়া যাক। আর এই মৌলিক প্রশ্নটার মুখোমুখি হওয়ার সাহস যিনি দেখিয়েছিলেন, তিনি ছিলেন তার সময়ের অন্যতম সেরা একজন প্রতিভা। আসুন আমরা পরিচিত হই সেই অসাধারণ চিন্তাবিদ এডওয়ার্ড স্যাপিরের সাথে, যিনি ভাষা আর সংস্কৃতি নিয়ে আমাদের ধারণাকেই আমূল বদলে দিয়েছিলেন। একবার ভাবুন তো, একজন মানুষকে তার নিজের সহকর্মীরাই জিনিয়াস বা প্রতিভা বলে মানছেন। এই একটা কথাই বুঝিয়ে দেয় যে এডওয়ার্ড স্যাপিয়ার কোনো সাধারণ পণ্ডিত ছিলেন না। তার ভাবনাগুলো কতটা বৈপ্লবিক ছিল তা এখান থেকেই বেশ অনুমান করা যায়। স্যাপিয়ারের জীবনটা কিন্তু শুরু থেকেই ছিল অসাধারণ মেধার এক ঝলক। প্রুশিয়াতে জন্ম, ছোটবেলায় চলে এলেন আমেরিকায়, আর মাত্র ২০ বছর বয়সে কলাম্বা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট। ভাবা যায়? এরপর তিনি কাজ করার সুযোগ পান কিংবদন্তি নৃত্যতত্ত্ববেদ ফ্রান্স বোয়াসের সাথে, যা তার চিন্তার জগতে এক নতুন দরজা খুলে দেয়। কর্মজীবনের প্রত্যেকটা ধাপে, কানাডার আদিবাসী ভাষা নিয়ে গবেষণা থেকে শুরু করে শিকাগো ইউনিভার্সিটিতে পড়ানো পর্যন্ত তার যুগান্তকারী তত্ত্বগুলোর ভিত তৈরি হচ্ছিল। স্যাপির কিন্তু শুধু ভাষা নিয়েই ভাবেননি, তিনি সংস্কৃতি বা কালচার নিয়েও এমন একটা কথা বলেছিলেন যা তখনকার প্রচলিত ধারণাকে পুরোপুরি চ্যালেঞ্জ করেছিল। তার দেওয়া ধারণাটা ছিল সত্যিই বৈপ্লবিক। চলুন দেখি কি ছিল সেই ধারণা। সেই সময়ে অ্যালফ্রেড ক্রোবারের মতো বড় বড় চিন্তাবিদেরা মনে করতেন সংস্কৃতি হলো একটা সুপার অর্গ্যানিক বা অতিকায় শক্তি, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। মানে সমাজটা যেন একটা বিশাল যন্ত্র, আর আমরা সবাই তার ছোট ছোট পার্টস। কিন্তু স্যাপির বললেন, না, একদমই না। তিনি দেখালেন যে সংস্কৃতি আসলে আমরাই তৈরি করি। আমাদের প্রতিদিনের কথাবার্তা, মতের মিল আর অমিলের মধ্যে দিয়েই এটা একটা জীবন্ত দলিলের মতো তৈরি হতে থাকে। এই আইডিয়াটা বোঝানোর জন্য স্যাপির একটা দারুণ গল্প বলতেন। গল্পটা শুরু হয় খুব সাধারণ একটা তথ্য দিয়ে। আর এখানেই গল্পের আসল মোচটর। সবাই যা মানছে, একজন ব্যক্তি সেটা মানতে রাজি নন। এই যে একজন মানুষের ভিন্ন মত, এই জিনিসটাই স্যাপিরকে সবচেয়ে বেশি ভাবিয়েছিল। এই টু ক্রোজের গল্পটাই স্যাপিয়ারের আইডিয়াটাকে পরিষ্কার করে দেয়। তিনি বুঝতে পারলেন সংস্কৃতি কোনো পাথরে খোদাই করা নিয়মকানুন নয়। এটা আসলে একটা বোঝাপড়া, একটা লিভিং এগ্রিমেন্ট, যা আমাদের মতামতের মাধ্যমে প্রতিনিয়ত তৈরি হচ্ছে, আবার বদলেও যাচ্ছে। তো সংস্কৃতি যদি একটা বোঝাপড়া হয়, তাহলে সেই বোঝাপড়াটা তৈরি হয় কিভাবে? এখানেই আসছে স্যাপিরের সবচেয়ে বিখ্যাত তত্ত্ব। তিনি দেখালেন যে এই বোঝাপড়া তৈরির মূল কাঠামোটা দেয় আমাদের ভাষা। সোজা কথায় এই তত্ত্বটা বলছে, আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষার কাঠামোই আমাদের চিন্তাভাবনা আর বিশ্বকে দেখার ভঙ্গিটাকে গড়ে দেয়। স্যাপিয়ারের কাছে শব্দ কিন্তু শুধু কোনো কিছুর নাম বা লেবেল ছিল না। তিনি বলতেন প্রত্যেকটা শব্দ হলো চিন্তার একটা ক্যাপসুল। ভাবুন তো, একটা ছোট্ট ক্যাপসুলের ভেতরে যেমন অনেক ওষুধ ভরা থাকে, ঠিক তেমনি একটা শব্দের ভেতরেও হাজার হাজার অভিজ্ঞতা, অনুভূতি আর ধারণা জমাট বেঁধে থাকে। আর এটাই আমাদের চিন্তাকে একটা নির্দিষ্ট আকার দেয়। স্যাপির তার নিজের গবেষণা থেকেই এই অসাধারণ উদাহরণগুলো দিয়েছিলেন। দেখুন, একজন ইংরেজি ভাষী যেখানে দেখছেন শুধু একটা ক্যানিয়ন বা পাহাড়ের ঢাল, সেখানে শোষণ পায়ুট ভাষার একজন মানুষ দেখছেন আরও নির্দিষ্ট কিছু, জলসহ ক্যানিয়ন, জল ছাড়া ক্যানিয়ন, কিংবা রোদ ঝলমলে ঢাল, ছায়ায় ঢাকা ঢাল। তাদের ভাষা তাদের জন্য যেন ভিন্ন ভিন্ন বাস্তবতা তৈরি করে দিচ্ছে। দারুণ না ব্যাপারটা? তবে হ্যাঁ, এত বড় একটা আইডিয়া নিয়ে তো বিতর্ক হবেই। স্যাপির হোর্ভ হাইপোথেসিস নিয়েও অনেক সমালোচনা আছে। একটা পরিষ্কার ছবির জন্য চলুন সেটাও একটু জেনে নেওয়া যাক। মূল বিতর্কটা ঠিক এখানেই। একদিকে বলা হচ্ছে ভাষা আমাদের চিন্তার একটা ছাঁচ তৈরি করে দেয়। অন্যদিকে স্টিভেন পিঙ্কারের মতো সমালোচকরা প্রশ্ন তুলেছেন, আরে চিন্তা তো ভাষার থেকেও বড়। তা না হলে আমরা নতুন শব্দ বানাই কিভাবে, এক ভাষা থেকে আরেক ভাষায় অনুবাদ করি কিভাবে, কবিতা বা বিজ্ঞানের নতুন আইডিয়াগুলো আসে কোত্থেকে? এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের প্রায় সবারই আছে, তাই না? যখন মনে অনেক কিছু ঘুরছে কিন্তু ঠিকঠাক শব্দ আসছে না, তখন আমরা বলি, আরে আমি ঠিক এটা বোঝাতে চাইনি। এর মানে কি? এর মানে হলো আমাদের চিন্তাটা ভাষার থেকেও বড়, বা অন্তত ভাষা থেকে আলাদা একটা জিনিস। কিন্তু এ বিতর্কের মানে এই না যে স্যাপিয়ারের গুরুত্ব কমে গেছে, একদমই না। তার আসল অবদানটা অন্য জায়গায়, যা আজও নৃতত্ত্বকে প্রভাবিত করে চলেছে। এটাই ছিল স্যাপিয়ারের সবচেয়ে বড় আর স্থায়ী অবদান। তিনি নৃতত্ত্বের ফোকাসটাই ঘুরিয়ে দিয়েছিলেন। আগে গবেষকরা শুধু দেখতেন মানুষ কি করে,
স্যাপিয়ার এসে প্রশ্ন তুললেন মানুষ যা করে সেটার অর্থ তাদের কাছে কি। এই যে মিনিং বা অর্থকে গবেষণার কেন্দ্রে নিয়ে আসা, এটাই ছিল একটা যুগান্তকারী পরিবর্তন। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? ১. ভাষা শুধু কথা বলার একটা টুল না, এটা আমাদের বাস্তবতা তৈরিতেও সাহায্য করে। ২. সংস্কৃতি কোনো বাধা ধরার নিয়ম নয়, এটা একটা চলমান কথোপকথনের মতো। আর ৩. ব্যক্তিগত ভিন্নমতি আসলে একটা সমাজকে বদলে দেওয়ার আসল ইঞ্জিন। আজকের দিনে নৃতত্ত্বে যে অর্থ, প্রতীক বা ডিসকোর্স নিয়ে এত আলোচনা হয়, তার অনেকটাই শুরু হয়েছিল স্যাপিয়ারের হাত ধরে। সবশেষে এই প্রশ্নটাই ভাবার জন্য থাকল, যদি সমাজ আর সংস্কৃতি সত্যি আমাদের সবার কথাবার্তা দিয়েই তৈরি হয়, তাহলে এই বিশাল কথোপকথনে আমাদের প্রত্যেকের বলার কি আছে আর শোনারই বা কি আছে?